হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম অশোকের ধম্মনীতি সম্পর্কে। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অতি অবশ্যই দেখে নিবে। তাহলে আজকে ভিডিওটি আলোচনা করা যাক। আজকে ভিডিওটি আলোচ্য বিষয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দাই ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মধ্যেও এটি ছিল শ্রেষ্ঠ উচ্চশিক্ষার কেন্দ্র। সঠিক অর্থে এই বিশ্ববিদ্যালয়টি ছিল একটি বৃহৎ আকৃতির বৌদ্ধ মঠ। নিচে এই শিক্ষা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। তাহলে অবস্থান: বিহার রাজ্যের পাটনা শহরের রাজগীরের নিকটবর্তী বড়গাঁও নামক একটি স্থানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল। প্রতিষ্ঠাকাল: ঐতিহাসিকদের মতে আনুমানিক 300 খ্রিস্টাব্দে নাগার্জুন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। 3 নম্বর, নামকরণ। নালন্দা নামকরণ বিষয়ে মতভেদ লক্ষ্য করা যায়। ফা হিয়েন, যিনি চীনা পর্যটক ছিলেন, তিনি নালন্দাকে নাল নামে অভিহিত করেছেন। ইথ সিং, ইনিও চীন দেশের। ইনার মতে নাগানন্দ সরোবর থেকে নালন্দা নামের উৎপত্তি হয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হল ন যুক্ত অলম যুক্ত দ, অর্থাৎ অবিশ্রান্ত দাতা। এই অর্থেই নালন্দা মহাবিহারের নামকরণ করা হয়েছে। এবার পরিকাঠামো: প্রায় 3.5 বর্গমাইল জুড়ে এই মহাবিহারের অবস্থান ছিল। এর চারদিকে ছিল সুউচ্চ প্রাচীর। এখানে 7-8টি বৃহৎ হলঘর এবং প্রায় 300টি শ্রেণীকক্ষ ছিল বলে অনুমান করা যায়। এখানে 1000 অধ্যাপকের অধীনে প্রায় 10,000 শিক্ষার্থী পঠন পাঠন করত। আর্থিক সংস্থান: নালন্দার অধীনে প্রায় 200টি গ্রাম ছিল। সেখানকার রোজগার সাধারণ ও বিত্তশালী ব্যক্তিদের দান এবং রাজানুকূল্যে মহাবিহারের যাবতীয় খরচ চলত। শিক্ষার্থীর ব্যয়: নালন্দা মহাবিহারের শিক্ষার্থীর কাছ থেকে কোনো প্রকার অর্থ বা বেতন গ্রহণ করা হতো না। এটা কিন্তু একটু মনে রাখবে। নালন্দা মহাবিহারে শিক্ষার্থীর কাছ থেকে কোনো প্রকার অর্থ বা বেতন গ্রহণ করা হতো না। থাকা খাওয়া এমনকি পোশাক পরিচ্ছদও বিনামূল্যের শিক্ষার্থীদের সরবরাহ করা হতো। ছাত্র ভারতী: নালন্দা মহাবিহারের কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ধনী দরিদ্র নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীকেই ভর্তি নেওয়া হতো। এখানে মূলত স্নাতকোত্তর বিষয়ে স্তরের শিক্ষা দেওয়া হতো। পাঠক্রম: নালন্দা মহাবিহারের পাঠক্রমে ব্রাহ্মণ ও বৌদ্ধ, ধর্মীয়, লৌকিক, দার্শনিক, ব্যবহারিক, কলাবিজ্ঞান প্রভৃতি সব ধরনের বিষয়ে পাঠদানের ব্যবস্থা ছিল। এছাড়া পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল চতুর্বেদ, বৌদ্ধশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, আইন প্রভৃতি বিষয়। এগুলি ছাড়া শব্দবিদ্যা, পাণিনি, সংখ্যতত্ত্ব, সংস্কৃত, ভাষাতত্ত্ব, জাদুবিদ্যা এবং 18টি কলাবিদ্যা পঠন পাঠনের ব্যবস্থা ছিল। এবার আসছে শিক্ষণ পদ্ধতি। নালন্দা মহাবিহারের মূলত আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো। এছাড়া বিতর্ক, আলোচনাচক্র প্রভৃতি মৌখিক উপায়ে অবলম্বন করা হতো। সকল শিক্ষার্থীদের উপাধি দানও করা হতো। এবার গ্রন্থাগার: নালন্দা মহাবিহারে রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে 3টি বিশাল গ্রন্থাগার ছিল। এগুলোর নামগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখবে। রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে 3টি বিশাল গ্রন্থাগার ছিল। অধ্যাপক মণ্ডলী: শিলভদ্র, নাগার্জুন, ধর্মপাল,
চন্দ্রপাল, গুণমতী প্রমুখ খ্যাতনামা অধ্যাপকগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন। এবার নিয়মানুবর্তিতা কী নিয়মকানুন ছিল। নালন্দা মহাবিহারের শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই কঠোরভাবে শৃঙ্খলা বা নিয়মানুবর্তি মেনে চলতে হতো। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারে দৈনন্দিন কাজ সম্পাদনা করা হতো। তাই নালন্দা মহাবিহারের দৈর্ঘ্য গৌরবময় ইতিহাসে বিশৃঙ্খলার কোনো নজির নেই। এবার খ্যাতির বিস্তৃতি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ভারত ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। চীন, তিব্বত, কোরিয়া, জাভা, সুমাত্রা, সিংহল, যুবদ্বীপ প্রভৃতি দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা লাভের জন্য নালন্দা এসে জোড়াতে হতো। এবার ধ্বংসকাল। দ্বাদশ শতাব্দীতে 1193 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। প্রাচীন ভারত সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে, যেগুলো ভিডিও বানিয়েছি সে সম্বন্ধে কমেন্টে জানিয়ে দেবে, আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।